হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে ইন্টারভিউর জন্য আমি সিরিজ নিয়ে আসব, তো হাজির হয়ে গেছি। আজকে আমাদের শুরু হচ্ছে ইন্টারভিউ সিরিজ ক্লাস নাম্বার 1। তো দুটো সিরিজ আমি তোমাদের করাবো এখানে, একটা ইন্টারভিউ সিরিজ আর একটা ডেমনস্ট্রেশন সিরিজ। এবারে একটার পর একটা ক্লাস আসতে থাকবে। রেগুলার আমি ক্লাস নিয়ে আসতে পারবো না, কিন্তু 2-3 দিন অন্তর ক্লাস আসবে তোমাদের। একটা ক্লাস আসবে ইন্টারভিউ সিরিজের, বা একটা দুটো তিনটে ক্লাস নিয়ে এলাম, তারপর একটা ডেমনস্ট্রেশনের দিলাম, এরকমভাবে আসতে থাকবে। ঠিক যেমনটা আমরা রিটেনের ক্ষেত্রে 3টে আলাদা সিরিজ করে পড়ছিলাম, তো এখানে 2টো সিরিজ করে পড়বো আমরা। ক্লিয়ার? তো এবারে প্রশ্ন আসছে, বেশিরভাগ জনের মধ্যেই একটা প্যানিক তৈরি হয়ে গেছে যে 60 পেলেও নাকি ডাক আসবে না ইন্টারভিউর জন্য। তো প্রত্যেকটা এক্সামের পরেই কোনো না কোনো একটা প্যানিক তৈরি হয়ে যায় স্টুডেন্টদের মধ্যে, নানান ধরনের সব প্রচার হতে থাকে। তো আমি বলবো এসবে কান দিয়ে কোনো লাভ নেই। তোমাদের মধ্যে যারা জেনারেল কাস্টের রয়েছে, তাদের যদি 55+-3 থাকে, তাহলে তোমরা অবশ্যই প্রিপারেশান নেবে। 55+-3 বলেছি আমি, তবে 50+ থাকলেই আমার মতে নিতে থাকো প্রিপারেশানটা। এতে তো ক্ষতির কিছু নেই। তুমি যদি নাও পাও ডাক, তাতেও তো কোনো সমস্যা তো নেই, এতে কোনো ক্ষতি হবে না তোমার। যদি প্রিপারেশানটা নেওয়া থাকে তোমার, পরবর্তীতে কাজে লেগে যাবে। ঠিক আছে? আর যারা অন্যান্য কাস্টে রয়েছে, তাদেরও আমি একই কথা বলবো, যদি তোমরা 50+-3 থাকে নাম্বার, তারাও নিতে থাকো। বাকি যারা রয়ে গেলে এর পিছনে, তাদের ভেঙে পড়লে চলবে না। সামনে অনেক আরও এক্সাম আসছে, আপার প্রাইমারিও আসছে, তার জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো ভালো করে। আরও অনেক পরীক্ষা আসবে সামনে, সেগুলো তোমরা ভালো করে দিতে পারবে। ওকে? আর তোমাদের অভিজ্ঞতা তো একটা হলো এখান থেকে। তো ডিয়ার ফ্রেন্ডস, অলরেডি দেখো অ্যান্সার কি চলে এসছে 9-10-এর, সেটা তোমরা মিলিয়েছো। কয়েকটা প্রশ্নে একটু কনফিউশন থেকেই যাচ্ছে। তো বিশেষ করে যেটা তোমার অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক, আনলাইক, এক্সেপ্ট, অ্যান্ড নট ইত্যাদি অনেক ধরনের কনজাংশন আছে। এগুলো দ্বারা যদি দুটো সাবজেক্টকে আমরা যুক্ত করি, তাহলে ভার্বটা সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্স চ্যাপ্টারের একদম প্রথম রুলই হচ্ছে এটা। তো যে কোনো বই খুললে যদি তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখো, সেখানে অ্যাজ ওয়েল অ্যাজের রুলটা তো খুব ভালোভাবে তোমরা পেয়ে যাবে, যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তা প্রশ্ন অনুযায়ী সেখানে ক্যাপ্টেন ছিল সিঙ্গুলার, তাহলে অবশ্যই ওয়াজ হবে। এটা চেঞ্জ হবেই হবে, এটা নিয়ে কেউ চিন্তা করো না, এটা নিশ্চিত থাকো। বাকি যেগুলো নিয়ে কনফিউশন আসছে তোমাদের, বিশেষ করে টেলিকাস্ট। তো টেলিকাস্ট নাকি টেলিকাস্টেড? তো দেখো, কমিশন যে গ্রামার বইগুলো ফলো করে, বিশেষ করে যেগুলো বেশি একটু চলে মার্কেটে, বেশিরভাগ স্টুডেন্টরা ফলো করে, যেমন ধরো বাংলার ক্ষেত্রে আমরা বলি যে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বামনদেব চক্রবর্তী, এনার বইটা খুব ফলো করে কমিশন। তেমনি ইংলিশ যে গ্রামার, এর ক্ষেত্রে কিন্তু যেটা পিকে দে সরকারের বইটা রয়েছে, এটাকে ফলো করে। তো এই বইটা অনুযায়ী বা এই বইয়ের মতন অন্যান্য যে বইগুলো রয়েছে, সেটা ডিপি ভট্টাচার্য বলো বা অন্যান্য যে সমস্ত গ্রামার বই রয়েছে, সেখানে তো টেলিকাস্টই আছে। টেলিকাস্ট, 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 কাস্ট, 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 কস্ট, 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 হার্ট, 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 এগুলো চেঞ্জ হয় না, 3টে ফর্ম সেমই থাকে। কিন্তু যদি তোমরা গুগলে সার্চ করো বা কিছু মডার্ন গ্রামার বইয়ে যদি দেখো, বা অনেকে আমাকে আমাদের গ্রুপে দেখছি পাঠাচ্ছে, তোমার স্ক্রিনশট পাঠাচ্ছে, কিছু ডিকশনারির স্ক্রিনশট, সেখানে বোথ আর কারেক্ট বলছে, দুটোই অ্যাকসেপ্টেড। এবারে মডার্ন গ্রামারে এটা অ্যাকসেপ্টেড, কিন্তু যেটা ট্র্যাডিশনাল গ্রামার আমাদের, সেখানে কি এটা অ্যাকসেপ্টেড হবে? এখানে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তবে আমি বলবো যে তোমরা চ্যালেঞ্জ অবশ্যই করবে। যে তোমরা বইগুলো পেয়েছো বা ডিকশনারি, সেখান থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। ফার্স্ট পেজ যেটা, সেটার স্ক্রিনশট নেবে। বিশেষ করে কোন এডিশান এটা, বইটার কত সালের এডিশান, সেটা যেন ভালো করে বোঝা যায়, নামটা পরিষ্কার থাকে, এবং সেই পেজটা চাইলে তোমরা হাইলাইট করে দিতে পারো ওই অংশটুকু পেজের যেখানে রয়েছে। আর তারপরে সেটাকে পিডিএফ বানাতে হয়। এবং যেটা মাদ্রাসার সময় হয়েছিল, যে সেখানে 500 লেটারের একটা লিমিট দিয়েছিল, 500 ওয়ার্ড না, 500 লেটার, 500 লেটারের মধ্যে প্রথমে লিখতে হচ্ছিল কারণটা, যে এটা আমি করে এসেছি, এটা অ্যান্সার এসছে, এই কারণে এটা সঠিক।
তারপরে একটা তারা যেটা প্রুফ সেটা পিডিএফ আকারে সেখানে আপলোড করতে হচ্ছিল। এটা মাদ্রাসার সময় হয়েছিল। এবারে এটার কি হবে সেটা কালকে জানা যাবে। আগামী কাল থেকে তোমার আসবে মানে তোমার চ্যালেঞ্জ করার যে উইন্ডোটা সেটা তারা ওপেন করে দেবে। সেখানে তোমরা দেখতে পাবে যে কী কী ডিরেকশান দিয়েছে করার জন্য। সেই অনুযায়ী যেরকম ইনস্ট্রাকশান থাকবে সেই অনুযায়ী তোমরা সেইভাবে চ্যালেঞ্জ করতে পারবে সেটাকে। তো টেলিকাস্ট একটা গেল, এটা 50-50 চান্স আছে, আমি নিশ্চিত বলতে পারবো না। অ্যাজ ওয়েল অ্যাজটা নিশ্চিত চেঞ্জ হবেই। আর পরে রইল তোমার যেটা ফ্রেজাল ভার্ব ছিল, গেট অ্যাক্রস আর গেট থ্রু, এই দুটো নিয়ে কনফিউশন আসছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এটা একটু আনকমন টাইপই ছিল ফ্রেজাল ভার্বটা, যেগুলো কমন বই বিশেষ করে তোমরা পড়ো, যেমন পিকে দে সরকার, এগুলোতে তোমরা পাবে না খুব একটা। তো যাই হোক, কিন্তু এই তোমার যে ফ্রেজাল ভার্বটা গেট অ্যাক্রসটাই হওয়া উচিত, তবে গেট থ্রু যে হতে পারে না একেবারেই এটা নয়, এরও একটা চান্স আছে। তো তোমরা এটা চ্যালেঞ্জ করবে অবশ্যই, এটা 50-50 চান্স এটাতেও রয়েছে। কমিশন এখন কী সিদ্ধান্ত নেবে সেটা। এবারে বাকি যেগুলো, এই তিনটে যদি আমি বাদ দিয়ে দিই, আমার মতে এই তিনটেই চ্যালেঞ্জ হওয়া উচিত। এরপরেও দেখো, প্রশ্ন একটা ছিল স্প্লিটিংয়ের, সেখানে যে অপশানগুলো ছিল চেয়েছে স্প্লিটিং, কিন্তু কোনো অপশানই স্প্লিটিং করা নেই, প্রত্যেকটা অপশান জয়েনিংয়ের রয়েছে, মানে জয়েন করেই দেওয়া আছে। সেখানে স্প্লিট মানে তো সিম্পল সেন্টেন্সে আমরা স্প্লিট করি। স্প্লিটিং মানে কি, একটা সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সটা সিম্পল হোক বা কমপ্লেক্স হোক বা কম্পাউন্ড হোক, সেটাকে আবার মিনিমাম দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করে লিখতে হয়। এটাই স্প্লিটিংয়ের নিয়ম সাধারণভাবে। কিন্তু চেয়েছে স্প্লিটিং, কোনো অপশানেই দুটো সিম্পল সেন্টেন্স দেয়া নেই, জয়েনিং করাই আছে সেখানে। সেই কারণে এটাও চ্যালেঞ্জ করতে পারো। এবারে এটা দেখো, প্রশ্নটা যখনই পড়বে কেউ, সে কিন্তু বুঝে যাবে যে এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে অ্যান্ডের জায়গায় একটা স্টপ হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং সেইটাই অ্যান্সার করে আসা উচিত। কিন্তু যদি না করো, তোমার একটা পয়েন্ট রয়ে যাচ্ছে, তুমি চ্যালেঞ্জ করতে পারো, তুমি বলতেই পারো যে স্যার এখানে তো দেয়নি, এখানে তো অ্যান্ড হবে না, এখানে স্টপ হবে, তাহলে ভুলটা তো কমিশনের অবশ্যই। এবার কমিশন যদি সেই ভুল মেনে যদি নাম্বার দেয়, তাহলে কিন্তু প্রত্যেককে দিতে হবে। যে ওই অ্যান্ড অপশানে করে এসছে তাকেই দেবে, বাকিরা পাচ্ছে না। না, যদি তারা স্বীকার করে যে এটা ভুল হয়েছে, আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, তাহলে প্রত্যেকে নাম্বার পাবে, যে সেটার যাই অ্যান্সার করে আসো না কেন। তো মাদ্রাসার সময়ও এরকমই হয়েছিল, কিছু প্রশ্নের এ অর বি অ্যান্সার এসেছিলো, কিছু প্রশ্নের তো আবার এ বি সি ডি চারটেই অপশান এসেছিলো সেখানে। তো ডিয়ার ফ্রেন্ডস, এরকম হতে পারে, তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করবে, চাইলে এই প্রশ্নটাও করতে পারো। 4টে বা 5টা প্রশ্ন এরকম থেকে যাচ্ছে। বাকি যেগুলো তোমরা বলছো, অনেকে অনেক রকম বলছো, আমার মতে বাকি অ্যান্সার ঠিকই রয়েছে, আর কোনো প্রবলেম নেই। এই 4টে প্রশ্ন আমি তোমাদের বললাম, চাইলে এই 4টেতে অবশ্যই চ্যালেঞ্জ করবে, বিশেষ করে অ্যাজ ওয়েল অ্যাজটা তো 100% চ্যালেঞ্জ করবে, এবং অবশ্যই অ্যান্সার চেঞ্জ হবে, ওয়াজ অ্যান্সার আসবে। তো বেশ, এখানে আমরা সমাপ্ত করছি। এবার ফিরে আসা যাক আমাদের নিউ জার্নিতে। তো ফ্রেন্ডস, আজ থেকে শুরু হচ্ছে আমাদের ইন্টারভিউয়ের জার্নি। তো চলো শুরু করছি আমরা ইন্টারভিউ সিরিজের ক্লাস নাম্বার 1। অনেকে মেসেজ করছো, আমাকে জানতে চাইছো, দাদা কি করব, কিভাবে শুরু করব, কিভাবে প্রবেশ করব, বা শুরুতে গিয়ে কি আমরা বাংলায় কথা বলবো নাকি ইংলিশে কথা বলবো। তো এইটা নিয়ে আগে যখন মাদ্রাসা হয়েছিল তখন আমারও খুব কনফিউশন ছিল যে এটা কী করব। আর আমার বিশ্বাস ছিল যে পুরোটা বাংলাতেই হবে, সেখানে যদি আমরা বাংলায় অ্যান্সারগুলো দিই, সঠিক অ্যান্সার যদি দিই, সেখানে কোনো রকম প্রভাব পড়বে না, যেহেতু আমরা ইংলিশ বলছি না, বাংলাতে দিচ্ছি, অ্যান্সারগুলো তো দিতে পারছি সঠিকভাবে, তাহলে রেজাল্টে কোনো প্রভাব পড়বে না। আমারও ধারণা এটাই ছিল, কিন্তু সেটা ভুল প্রমাণ হয়েছে। তো তার এক্সপিরিয়েন্স আমি তোমাদের শেয়ার করব, আজ না, কোনো একটা ভিডিওতে করব। কোন ভিডিওতে করব? যেখানে আমি তোমাদের সেলফ ইন্ট্রোডাকশান করাবো, সেখানে আমি তোমাদের বলে দেবো বিষয়টা ক্লিয়ারলি বলে দেবো, যাতে কারোর কোনো কনফিউশন থাকে না। ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি এই কনফিউশনটা অনেক টিচার ক্রিয়েট করে দেন, আমার ক্ষেত্রেও এটাই হয়েছিল। তোমাদের কাছে আমি বলে দিচ্ছি, আমি নাম বলবো না, তাদের একাডেমি বলবো না, সেখান থেকে কিন্তু অনেক কনফিউশন ক্রিয়েট করেন তারা। এতটা কনফিডেন্সের সঙ্গে তারা বলেন যে কোনো প্রবলেম পড়বে না, আপনি ইংলিশ বলতে পারেন না, স্পোকেন ইংলিশ আপনার নেই, ভালো জায়গাটা নেই, আপনি সোজাসুজি গিয়ে বলবেন
যে আমি বেঙ্গলিতেই বেশি কমফোর্টেবল ফিল করি, আমি তাতেই অ্যান্সার দেবো, এতে কোনো রকম প্রভাব পড়বে না। তারা তো খুব সুন্দরভাবে তোমাকে বলে দিচ্ছে, বড় বড় একাডেমি তারা এইভাবে মানে মিসগাইড করে, এবং ইন্টারভিউ বোর্ডে যখন তুমি যাবে সেখান থেকে যখন চ্যালেঞ্জটা আসবে তখন তুমি বুঝতে পারবে যে কোন পরিস্থিতির মোকাবেলা তোমাকে করতে হচ্ছে এবং তোমার লাইফের কতটা ক্ষতি করলেন তিনি, এটা তোমাকে বলে, সেটা ওই জায়গায় না গেলে তুমি বুঝতে পারবে না। তো যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে সেই জন্য আমি তোমাদের সঠিক গাইডেন্সটা দিতে পারবো। ওকে, তাহলে সবাই ভরসা রাখবে, কোনো চিন্তা নেই কারুর, আমি সব তোমাদের ভেঙে ভেঙে ডিটেলসে সব বলে দেবো কীভাবে কী করবে না করবে। অ্যাকচুয়ালি আমিও তোমাদের মতো যাদের প্রবলেম রয়েছে, আমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি, আমরা বিষয়গুলো তো সবই জানি, গ্রামারের দিক থেকেও কোনো প্রবলেম নেই, আমাদের টেক্সটেও প্রবলেম নেই, লিখতেও কোনো প্রবলেম নেই, বলার সময় প্রবলেম হয়, এটা আমার দিক থেকে তো খুবই সমস্যা। কারণ আমি কখনো কনভারসেশন করিনি ইংলিশে কারোর সাথে, সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, সেরকম কোনো অ্যাটমসফিয়ারই নেই, কার সাথে বলবো, কীভাবে বলবো। হঠাৎ করে যদি গিয়ে সেখানে সমস্ত কোয়েশ্চেনের ইংলিশে অ্যান্সার দিতে হয় এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন করছেন তারা, সেখানে যদি পুরোটাই আমাকে ইংলিশে সেখানে এক্সপ্লেন করতে হয়, সেখানে তো একটা প্রবলেম আসবেই, স্বাভাবিক ব্যাপার এটা আসার জন্য। আর তখন যদি আমি তাকে রিকোয়েস্ট করি স্যার ওর ম্যাডাম যে আমি এটার যদি বেঙ্গলিতে অ্যান্সার দিই, তাহলে অনেক ভালোভাবে আমি বোঝাতে পারবো অ্যান্সারটা আপনাদের, তারা তোমাকে ডাইরেক্ট না করে দেবে সেখানে এবং একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তোমার রেজাল্টে। তো সেই জায়গাতে আমাদের কি করতে হবে, আমরা কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে কি করব। এবার দেখো, এটা আমার সাথে হয়েছে বা আরও কয়েকজনের সাথে হয়েছে, তারা শেয়ার করেছে, কিন্তু অনেকজনের সাথে হয়ও নি এরকম, তারা বেঙ্গলিতেই করেছে পুরোটা কনভারসেশন, তাদের কোনো প্রবলেম আসেনি, এরকমও জানিয়েছে আমাকে অনেকে। তো যাই হোক, আমি তোমাদের বলে দেবো কী কী করতে হবে না করতে হবে। আমাদের উভয় দিক থেকেই স্ট্রং থাকতে হবে, আমাদের আগে থেকে সব অস্ত্র নিয়ে তৈরি হয়ে থাকতে হবে যে আপনি যে অস্ত্রই ফেলবেন তার বিপরীত অস্ত্র দিয়ে সেটাকে প্রতিহত করে দেবো আমি, ঠিক আছে, সেইভাবে আমরা তৈরি হব। এবারে অনেকের প্রশ্ন আসছে, দাদা কী কী বই পড়বো আমরা। ডিয়ার ফ্রেন্ডস, ইন্টারভিউয়ের কোনো সিলেবাস নেই। যেমন তোমাদের রিটেনের সিলেবাস ছিল একটা 25টা টেক্সট ছিল 9-10-এর, এখানে এরকম কোনো সিলেবাস হয় না। ইন্টারভিউর আবার কি সিলেবাস, এখানে তোমার পার্সোনালিটি টেস্ট করা হবে, তার সাথে সাথে তোমার নলেজও টেস্ট হবে, দুটোই হবে। আর তোমার যে টিচিং স্কিল সেটা ডেমনস্ট্রেশনে চেক করা হবে। তাহলে এর কোনো সিলেবাস নেই, তবে চিন্তা করার কোনো কারণ নেই, কোনো বই তোমরা কিনবে না। আমার এই ভিডিওগুলো দেখো, আমি এখানে বলে দেবো কী কী পড়তে হবে তোমাদের, সেই অনুযায়ী তোমরা বই নিতে পারো চাইলে, যেগুলো আমি বলবো। তো এই ছিল আমাদের পুরো ইন্ট্রোডাকশানের বিষয়টা হয়ে গেল। এবার আমি তোমাদের দেখাবো যে কোন কোন সাবজেক্ট এবং কোন কোন টপিক তোমাদের পড়তে হবে ইন্টারভিউর জন্য, কিভাবে তৈরি হতে হবে। আমি যে যে বিষয়গুলো বলবো এইগুলোই তোমরা তৈরি করে নেবে, আর কোনো সমস্যা থাকবে না, তাহলেই তোমরা সঠিকভাবে প্রিপেয়ার হয়ে যেতে পারবে। আবার বলছি, যাদের 50±2-3 রয়েছে অন্যান্য ক্যাটাগরি, তারা অবশ্যই প্রিপারেশান নেবে, কেউ ভেঙে পড়বে না। আর যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, যাদের সবথেকে বেশি ভয় দেখানো হচ্ছে যে ফুল মার্কস পেলেও তুমি চান্স পাবে না, ডাক পাবে না, তাদের জন্য বলি এরকম কোনো বিষয় নেই, এত ভেঙে পড়লে চলবে না। যদি তোমাদের 55±3 থেকে থাকে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা প্রিপারেশান নাও, এতে ক্ষতির তো কিছু নেই, লাভই হবে উল্টে। তো চলো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আমাদের ইন্টারভিউ, WBSLST 2025 ইন্টারভিউ সিরিজ ক্লাস নাম্বার 1। কোন কোন সাবজেক্ট আমাদের পড়তে হবে চলো দেখে নিই। ডিয়ার ফ্রেন্ডস, দেখো আমি এখানে লিখে দিয়েছি কি কি বিষয় তোমাদের পড়তে হবে ইন্টারভিউর জন্য। নাম্বার 1, সেলফ ইন্ট্রোডাকশান। তো ফার্স্ট যেটা তোমাকে তৈরি করে রাখতে হবে সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশান, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশান দেবার জন্য বলবেন তারা, যারা প্যানেলে থাকবেন 3 জন বা 4 জন। তো তুমি যখন প্রবেশ করছো সেই রুমে পারমিশান নেবার পরে তুমি গিয়ে দাঁড়াবে, যে চেয়ারটা থাকবে সেই চেয়ারের পিছনে তুমি দাঁড়াবে বা পাশে তুমি দাঁড়াবে, দাঁড়িয়ে বসে পড়বে না দুম করে, তারা তোমাকে বলবেন যে বসুন, তখন তুমি সেখানে বসবে এবং বসার সাথে সাথেই তুমি কিন্তু নমস্কার বা এই ধরনের কিছু একটা তোমাকে অবশ্যই বলতে হবে। তুমি নমস্কার বলতে পারো বা প্রণাম বলতে পারো, তো যার যেটা পছন্দ সে সেটা বলবে। অথবা তুমি চাইলে যে টাইমে, সেটা হচ্ছে গুড আফটারনুন, বিশেষ করে আফটারনুন টাইমেই আমাদের মাদ্রাসার সময় হয়েছিল, তো সেখানে গুড ইভিনিং যদি সন্ধ্যা হয়ে যায় বা গুড আফটারনুন এগুলো বলতে হবে তোমাকে। তো এটা বলার পরেই দেখবে যে তারাও তোমাকে
ব্যাক করছে এবং তারপরে তোমাকে বলবে যে ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য। তো সেলফ ইন্ট্রোডাকশান তুমি তৈরি করবে, আমি এখানে করাবো তোমাদের, আমি সেলফ ইন্ট্রোডাকশান এখানে করে দেবো। এবং সেলফ ইন্ট্রোডাকশান করার পরে ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রামের চ্যানেলটা রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবে। কারণ আমি কিন্তু তোমাদের এখানে তো ক্লাস করাচ্ছি, এখানে তো ভিডিও দিচ্ছি, এখানে তো তোমাদের সঙ্গে লাইভ হচ্ছে না আমার, তো সেখানে কিন্তু গুগল মিটে আমি আসবো, গুগল মিটের লিঙ্ক দেবো, আমি সব আগে থেকে বলে দেবো কবে আসবো না আসবো। তো সেখানে কিন্তু আমি তোমাদের এগুলো প্র্যাকটিস করাবো। তো তোমরা নিজেরা তৈরি করে আসবে, সেগুলো বলবে, যদি কোথাও কিছু চেঞ্জ করতে হয় আমি সেগুলো বলবো। এবার এত স্টুডেন্ট একদিনে সবার নেওয়া সম্ভব নয়, মাঝে মধ্যে আমি আসবো, যেমন ধরো গুগল মিটে চলে এলাম একদিন, 100 জন তোমরা এলে, সেখানে হয়তো 20 জনের হলো একদিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এরকম মাঝে মধ্যে আমি আসবো, সেখানে লিঙ্ক দেবো, সেখানে সবাই চলে আসবে, সেখানে আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করব। ওকে, এইভাবে আমাদের চলবে। ডেমনস্ট্রেশনও আমি এইভাবেই তোমাদের করাবো, এখানে তো ভিডিও আসবেই, তারপরে আবার বলছি যেটা একদম ফেস টু ফেস আমি সেখানে করতে পারবো। ওকে, তো এইভাবে আমাদের চলবে ইন্টারভিউয়ের আগে পর্যন্ত। তো অবশ্যই তোমাদের লিঙ্কটা দেয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে আসবে। আর যেমনভাবে আমরা ক্লাস করে এসেছি, সমস্ত ক্লাস ফ্রি থাকছে, তাই কেউ বারবার এটা বলবে না যে দাদা তোমার পেড ক্লাসের লিঙ্ক দাও, কোথায় পেড ক্লাস করাও বড়, কোথায় পেড গ্রুপ, এসব কিচ্ছু নেই আমার, না কোনো পেড গ্রুপ আছে, না কিছু কোনো পেড কোর্স আছে, এসব নেই। আর এসব পেড আনবও না আমি শুধু মেম্বারশিপটা এনেছিলাম, ইউটিউব আমাকে দিয়েছিল, সেই সুযোগটা নিয়ে এসেছিলাম। দেখো আমারও তো কিছু বাধ্যবাধকতা রয়েছে, কিছু লিমিটেশান রয়েছে আমার, সেই কারণে আমি সেটা চালু করেছিলাম, কিন্তু সেটাতে আমার খারাপ অভিজ্ঞতা হয়েছে, সেই কারণে আমি স্টপ করে দিয়েছি। তোমাদের আমি বলে দিয়েছিলাম যে আর আনছি না আমি মেম্বারশিপ, তাতে চ্যানেল আমার চললো না চললো, যতদিন পারবো আমি চালাবো ফ্রিতে, তারপর দেখা যাবে যা হয়। তবে আর কোনোভাবে মেম্বারশিপও আমি আনবো না, পেড কোর্স তো দূরে, সেটা তো আমি করবো না, প্রথম দিন বলে দিয়েছিলাম, কিন্তু আর মেম্বারশিপও আনবো না। তো যাই হোক, চলো, সমস্ত ক্লাস ফ্রি থাকছে, কারোর কোনো চিন্তা নেই, গুগল মিটে আসছো সেখানেও সব ফ্রিতেই থাকবে, কারোর কোনো সে নিয়ে চিন্তা করো না তোমরা। চলো, তো দেখা যাক, প্রথম হয়ে গেল আমাদের সেলফ ইন্ট্রোডাকশান। ফ্রেন্ডস, ঠিক আছে, সেলফ ইন্ট্রোডাকশানের ক্লাস আসবে এরপরে, প্রত্যেকটার বিষয় আমি ক্লাস নিয়ে আসবো, কোনো চিন্তা নেই তোমাদের। সিলেবাস অফ SLST 9-10, এটা খুব ইম্পর্টেন্ট, অনেককে প্রশ্ন করেছে এখান থেকে, তারা আমাকে জানিয়েছিল। তো এখানে কিন্তু আমি কারোর নাম বলবো না বা কিছু বলবো না, কিন্তু আমি যেগুলো তোমাদের বলছি খুব ভালো করে তোমরা জেনে রাখো, এগুলো অলরেডি এসেছে কোশ্চেনগুলো। যেহেতু আমি পড়াচ্ছি, স্টুডেন্টদের সঙ্গে আমার একটা ইন্টারাকশান রয়েছে, সেই জন্য আমি অনেক কোশ্চেন জানতে পেরেছি তাদের কাছ থেকে, যে কি প্রশ্ন করা হয়েছিল তাদের। আর আমি নিজে যেহেতু দিয়েছি, আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে, সেই জন্য তোমরা এখান থেকে সঠিক জিনিসটা জানতে পারবে। এই জন্য মার্কেটে ছোটাছুটি করো না, বা বিভিন্ন যে সমস্ত একাডেমিগুলো আছে গাদা সব টাকা নিয়ে পেড কোর্স করিয়ে তোমাদের করাচ্ছে, আমার খারাপ অভিজ্ঞতা হয়েছে, আমি তোমাদের জানাচ্ছি ফ্রেন্ডস, নাম বলবো না আমি কারু। তো তারা কিন্তু তোমাকে বিপথে চালিত করে দেবে, এবং তারা নিজেরাও জানে না যে কত বড় ক্ষতি তোমাদের করে দেবে একটা, ওই জায়গায় গিয়ে তুমি বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। তো সেই জন্য আমি তোমাদের বলছি, যেহেতু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, সেহেতু সঠিক গাইডেন্সই তোমরা পাবে। তো সিলেবাস অফ SLST 9-10 মানে যে সিলেবাসটাতে তোমরা রিটেন দিয়েছো, MCQ যে কোয়েশ্চেনগুলো দিয়েছো, অর্থাৎ 25টা টেক্সট, সেই 25টা টেক্সট ভুলে গেলে চলবে না, এই 25টা টেক্সট তোমাদের জেনে রাখতে হবে। তবে যেমনভাবে যতটা তোমরা হার্ডওয়ার্ক করেছিলে, সেখানে স্টাডি করেছিলে, প্রত্যেকটা লাইন ধরে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ধরে, সমস্ত সিম্বলিজম দেখে, সমস্ত পাবলিকেশান ডেট, রিটেন, সব কিছু তোমরা করেছিলে, সেই অনুযায়ী কোশ্চেন সেই লেভেলের হয়নি সেটা ঠিকই, কিন্তু ইন্টারভিউর জন্যও কাজে লাগবে এগুলো। যেমন তোমাকে ধরো প্রশ্ন করলো ইন্টারভিউতে যে আচ্ছা বলুন তো, আপনি তো জাস্টিস পড়েছেন, সিলেবাসে তো ছিল, তো সেখানে ডাম্প সিন কোনটাকে বলা হয়, আর সেই ডাম্প সিন সম্পর্কে আপনি আমাদের বলুন কিছু। তো তুমি যেন ভুলে যেও না জাস্টিসটাকে, তাহলে অবশ্যই তোমাকে এগুলো সব মনে রাখতে হবে। তোমাকে প্রশ্ন করতেই পারে, তোমাকে বলতেই পারে যে বলুন আর্মস অ্যান্ড দ্য ম্যানকে কেন অ্যান্টি রোম্যান্টিক কমেডি বলা হয় বলুন। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু থ্রো করতে পারেন তারা, কারণ তারা সিলেবাস জানেন কী ছিল, সেখান থেকে প্রশ্ন আসবে। তাহলে সেকেন্ড যেটা তোমাদের করতে হচ্ছে, সিলেবাস অফ SLST 9-10, এটাকে ভুললে চলবে না, এটা হাতের কাছে রাখবে। কিন্তু ওই আগের মতন একদম লাইন মুখস্থ করার দরকার নেই এখানে, না কবিতার না অন্য কোনো বিষয়ের। বিশেষ করে আমি তোমাদের বলবো ড্রামা 3টে,
এই ড্রামা তিনটে আর একবার করে পড়ে রাখবে, লাইন বাই লাইন পড়ার দরকার নেই এখানে। স্টোরিগুলো আর বিশেষ করে স্পেশাল সিন যেগুলো রয়েছে সেই স্পেশাল সিনগুলো খুব ভালো করে মাথায় রাখবে, অলরেডি প্রশ্ন করা হয়েছে এখান থেকে। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার 3, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার এক্সপিরিয়েন্স বলি ফ্রেন্ডস, আমাকে 80% প্রশ্ন এখান থেকে করেছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। বুঝতে পারছো একবার, 80% কোয়েশ্চেন এখান থেকে করা হয়েছে আমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। এবং তোমরা শুনলে খুব অবাক হয়ে যাবে যে একটাই মাত্র পিরিয়ড থেকে আমাকে সব প্রশ্ন করেছে। ইংলিশ লিটারেচারে তোমরা জানো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে অনেকগুলো পিরিয়ড আছে, যেমন ওল্ড ইংলিশ এজ বা ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপরে মিডল ইংলিশ এজ অফ চজার, এইভাবে পরপর একদম যেটা লেটার মডার্ন পর্যন্ত বেশ কয়েকটা পিরিয়ড রয়েছে ইংলিশ লিটারেচার। তার মধ্যে থেকে মাত্র একটা পিরিয়ড থেকে আমাকে সমস্ত প্রশ্ন করেছিল তারা। তাহলে সেই জন্য আমি তোমাদের বলছি, এটা তো আমার ক্ষেত্রে বললাম, কিন্তু আমাকে আরও কয়েকজন জানিয়েছে যে তাদেরও প্রশ্ন করেছে এখান থেকে, অন্য পিরিয়ড থেকে করেছে তাদের। তো আমি তোমাদের সব বলে দেবো কোথা থেকে আমাকে করেছিল, কোন পিরিয়ড থেকে, কোন জায়গাগুলো তোমাদের জোর দিতে হবে। এবার ফ্রেন্ডস, আজকেই তোমরা যেন লাফালাফি করে আবার বইটই কিনে নিও না। আশা করছি তোমাদের সবার কাছে সেই যে ব্ল্যাক কালো রঙের যে বইটা ছিল না অ্যালবার্টের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ওটা সবার কাছে আছে আশা করছি। যদি ওটা নাও থাকে, এমএন সিনহার বই পাওয়া যায় ভালো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, এখন কেনার দরকার নেই, তোমরা পিডিএফেও পেয়ে যাবে। এবার এটা পড়বে কিভাবে? এখন তো এই অত বড় বই সমস্ত কিছু মুখস্থ করা সম্ভব নয় না, আর পড়তেও হবে না তোমাদের ইন্টারভিউর জন্য, সব কিছু দরকার নেই। কিভাবে পড়বে, এর কি ট্রিক হতে চলেছে ইংলিশ লিটারেচার, কিভাবে পড়বো আমরা হিস্ট্রিটাকে, সেটা আমি তোমাদের করাবো এখানে। তো এর জন্য কি কি পড়বো সব আমি তোমাদের ক্লাসে এখানে বলে দেবো, কোনো চিন্তা নেই। শুধুমাত্র তোমরা সাথে থাকো, এই চ্যানেলের সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো ভালো করে। চলো নেক্সট দেখি, নাম্বার 4, গ্র্যাজুয়েশনের সিলেবাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে আমি যখন গ্র্যাজুয়েশন করেছি আমার সিলেবাসটা আমি বলতে পারি তোমাদের, আমি তো সবার জানি না কে কখন কবে করেছো, কার সিলেবাসে কী ছিল। তো আমাদের সিলেবাস যেমন 3টে ইয়ার ছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো সেখানে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে 2টো করে পেপার ছিল, ফার্স্ট ইয়ারে পেপার 1 পেপার 2, সেকেন্ড ইয়ারে পেপার 3 পেপার 4, আর থার্ড ইয়ারে 4টে পেপার ছিল, 5, 6, 7, 8। 8 পেপার যেটা ছিল এটা আবার তোমার অপশনাল পেপার ছিল, 8 পেপার যেটা। তো এইগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। তো তোমাদের কী কী পেপার ছিল, এবার কী করবে, গোটা গ্র্যাজুয়েশন সিলেবাস পড়বে নাকি বসে বসে? না, সেসব কিছু না, তোমরা জাস্ট পেপারগুলোর নাম লিখে নেবে। আমি এইভাবেই তৈরি করেছিলাম, প্রত্যেকটা পেপার লিখবে যে পেপার 1, পেপার 2, কী পেপারটার হেডিং, মানে পেপারটার নাম কি। যেমন আমাদের ফার্স্ট পেপার যেটা ছিল পেপার 1, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটাই ছিল আমাদের ফার্স্ট পেপার, তখনই আমরা অ্যালবার্টটা নিয়েছিলাম। তো তেমনভাবে প্রত্যেকটা তোমরা পেপারের নামগুলো লিখে নিলে কোন পেপার কি, আর সেই পেপারে কি কি টেক্সট তোমাদের ছিল। যেমন ধরো আমাদের যেটা পেপার 2 ছিল সেটা ছিল ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান পোয়েট্রি, এটা নাম ছিল। এবার তার আন্ডারে কি কি কবিতা ছিল, সেখানে আমরা রেপ অফ দ্য লকও পড়েছিলাম, সেখানে আমরা প্যারাডাইজ লস্টও পড়েছিলাম। তো এইগুলো তোমাদের একটু নোট করতে হবে যে কোন কোন কবিতা ছিল, সব ডিটেলস করার দরকার নেই, প্রধানগুলো করবে। সেকেন্ড, অপশনাল পেপারটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার অপশনাল পেপার ছিল। যেমন আমার ছিল 8th পেপার যেটা, সেটা ফনেটিক্স অ্যান্ড ফোনোলজি অফ ইংলিশ, এটা ছিল আমার ক্ষেত্রে। তো সেই জন্য আমাকে যখন তারা প্রশ্ন করেন যে আপনার অপশনাল পেপার কী ছিল, আমি তখন বলেছি যে ফনেটিক্স আর ফোনোলজি ছিল আমার। তখন তারা তোমাকে এবার সেখান থেকে প্রশ্ন করবে যে আচ্ছা বলুন তো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল ফোনিম কটা রয়েছে, জিজ্ঞাসা করতেই পারে। আচ্ছা স্লাইড কাকে বলে তোমাকে প্রশ্ন করতে পারে, তোমাকে প্রশ্ন করতে পারে যে ডিপথং কী জিনিস। এবার তোমার যেটা অপশনাল পেপার সেই অপশনাল পেপার অনুযায়ী প্রশ্ন হতে পারে, তাহলে অপশনাল পেপারটাতে জোর দেবে। আর বাকি যে পেপারগুলো ছিল সেগুলোর নামগুলো দেখে রাখবে, আর কোন কোন টেক্সট ছিল সেটা তুমি একটু দেখে রাখবে, ব্যাস। এই হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাস চলে গেল। এবার আসছে নাম্বার 5, পেডাগজি অফ টিচিং, এটাও খুব ইম্পর্টেন্ট। পেডাগজি অফ ইংলিশ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে পেডাগজিটা সেটা তোমাদের পড়তে হবে। আর এইটা যদি তোমরা পড়ো, এটা আপারের ক্ষেত্রেও কাজে লেগে যাচ্ছে, কারণ পেডাগজি তো থাকছে সেখানে। তো ফ্রেন্ডস দেখো, ইংলিশ পেডাগজি যদি আমি এখানে বলি তাহলে টোটাল 12টা চ্যাপ্টারে আমি পড়াই, ইংলিশ পেডাগজি আমিও পড়াই।
তো সেখানে আমি টোটাল 12টা চ্যাপ্টারে ভাগ করে নিয়ে পড়াই এটাকে। তো যদি এখন তো আর 12টা চ্যাপ্টার সম্ভব নয় পড়ানো এখানে, সেইভাবে অনেক সময় লেগে যাবে। তাহলে তোমাদের কি করতে হবে, সমস্ত পেডাগজি পড়তে হবে না, কিছু কিছু স্পেসিফিক টপিক তোমাদের পড়তে হয় এখান থেকে। যেমন ধরো তোমাকে প্রশ্ন করলো যে আপনি তো বিএডে পেডাগজি পড়েছেন, আচ্ছা বলুন তো যে অ্যাকুইজিশন আর লার্নিংয়ের মধ্যে তফাৎ কী, তোমাকে প্রশ্ন করে দিতে পারে দুম করে। বিশেষ করে যেগুলো মেথড রয়েছে, মেথড অফ টিচিং, তোমাকে বলতে পারে যে আচ্ছা সিএলটি সম্পর্কে বলুন আমাদের, সিএলটি কী জিনিস, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, তাহলে তোমাকে জানতে হবে। ইন্ডাকটিভ ডিডাকটিভ কী, তোমাকে জানতে হবে এগুলো। আচ্ছা বলুন তো যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কাকে বলো। তাহলে ফ্রেন্ডস এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমাকে প্রশ্ন করতে পারে যে সিসিই সম্পর্কে বলুন, যেটা ইভ্যালুয়েশন চ্যাপ্টারে রয়েছে, সেখান থেকে প্রশ্ন করতে পারে। লেসন প্ল্যানিং সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে, মাইক্রো টিচিং সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে। এগুলো সব কার আন্ডারে পড়ে যাবে ফ্রেন্ডস, এই পেডাগজি অফ টিচিংয়ের আন্ডারে পড়ে যাচ্ছে। তো এগুলোও আমি সব তোমাদের করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এখানে যা টপিক রয়েছে যেগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে, মেজর টপিক যেগুলো, সেগুলো আমি করিয়ে দেবো এখানে। নাম্বার 6 চলে এসো চাইল্ড সাইকোলজি। তোমাকে বলবে আচ্ছা বিএড করে এসছেন, আপনার যেটা ফার্স্ট পেপার ছিল ফার্স্ট ইয়ারে সেটাই ছিল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ, শিশুর বিকাশ এবং বৃদ্ধি। বলুন এই দুটোর মধ্যে তফাৎ কী, বিকাশ আর বৃদ্ধির মধ্যে কি তফাৎ। তো প্রশ্ন করতে পারে এই ধরনের। তোমাকে বলবে আপনি তো পড়ে এসছেন অনেক ধরনের থিওরি, আপনি পেঁয়াজের থিওরি পড়েছেন, পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি পড়েছেন, আপনি ভাইগটস্কি পড়েছেন। তোমাকে বলতে পারে চমস্কির ল্যাড কী জিনিস বলুন। এই ধরনের প্রশ্ন তোমাকে করে দিতেই পারে, বলা যায় না। আইকিউ সম্পর্কে বলতে পারে, কীভাবে আইকিউ মাপা হয় বলুন তো, ফর্মুলাটা কী। তো এই ধরনের যে প্রশ্ন, এগুলো হচ্ছে চাইল্ড সাইকোলজির আন্ডারে পড়ছে, মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যেটা, সেটার আন্ডারে পড়ে যাচ্ছে এটা। তো এটারও সমস্ত কিছু পড়তে হবে না, অনেক বড় সিলেবাস। তোমাদের ওই বাছাই করা কিছু টপিক পড়তে হবে, কী পড়বে সেগুলো আমি বলে দেবো। নাম্বার 7 সিচুয়েশান বেসড কোয়েশ্চেন্স। এটা খুব ইন্টারেস্টিং, এই ধরনের প্রশ্ন করে। সিচুয়েশান বেসড মানে তোমাকে একটা পরিস্থিতির কথা বলবেন তারা, যে আচ্ছা ধরুন যে আপনি টিচার হয়ে গেছেন, আপনি দেখলেন যে টিফিন পিরিয়ড চলছে, সেখানে যে ট্যাপগুলো রয়েছে স্কুলের, তার একটা ট্যাপে জল খাচ্ছিল একটা বাচ্চা, সে জল খাওয়ার পর কী করেছে, সেই মানে কলটা বন্ধ না করেই চলে আসছে। তো আপনি বোঝাবেন কীভাবে তাকে? আপনি কি গিয়ে পিটিয়ে দেবেন তাকে প্রথমে? না। কি করবেন? তাকে হেড টিচারের কাছে নিয়ে যাবেন? না। তাহলে কীভাবে বোঝাবেন তাকে? আপনি দেখলেন যে আপনি পড়াচ্ছেন কোনো একটা টপিক, কোনো স্টুডেন্টেরই অ্যাটেনশান নেই ক্লাস, তারা সব অমনোযোগী হয়ে রয়েছে, এদিক ওদিক তাকাচ্ছে, জানলা দিয়ে বাইরে দেখছে কেউ। আপনার কি করণীয় সেখানে? কিভাবে আপনি তাদের ইন্টারেস্ট নিয়ে আসবেন সেখানে? তো এই ধরনের এইগুলো হচ্ছে সিচুয়েশান বেসড প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের করতে পারে। এবার এর ধরো তো কোনো সিলেবাস নেই, এগুলো তোমাদের কিছু কিছু আমি বলবো, সেগুলো এগুলো বিশেষ করে যখন আমরা গুগল মিটে আসবো আমি তখন বলবো, তখন তোমরা সেই অনুযায়ী অ্যান্সার দেবে আমাকে। ওকে, চলো নাম্বার 8 দেখো, গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। ডিয়ার ফ্রেন্ডস, গ্রামার স্বাদ ছাড়বে না তোমার। গ্রামার থেকে অনেককে প্রশ্ন করা হয়েছে, তারা আমাকে জানিয়েছিল দাদা এই প্রশ্ন করেছে আমাদের গ্রামার থেকে। তো আমি তোমাদের সব বলবো। তো তোমাদের জিজ্ঞাসা করতেই পারে যে সেমি ভাওয়েল কাকে বলে, তোমাকে বলতেই পারে যে আচ্ছা বলুন তো কোয়াসি প্যাসিভ কী জিনিস, কেন একে কোয়াসি প্যাসিভ বলা হয়। তোমাদের বলবে আচ্ছা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কী। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের। তাহলে এগুলো হচ্ছে গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স। তাহলে এগুলো সম্পর্কেও আমি তোমাদের বলে দেবো। আর অলরেডি গ্রামারের ভিডিও তো আমি অনেক দিয়েছি, সেখান থেকেও অনেক কিছু পেয়ে যাবে তোমরা। আর একটা সিরিজ আমি আনবো, সেটা হচ্ছে কমপ্লিট কম্বাইন্ড ইংলিশ গ্রামারের সিরিজ, বেসিক টু অ্যাডভান্স। এই সিরিজটা আমাদের সময় লাগবে অনেকটা করাতে। টোটাল 30টা চ্যাপ্টার আছে, সেখানে গ্রামার প্লাস ভোক্যাবুলারি থাকবে। সেই সিরিজটা করলে সমস্ত গ্রামারের একদম A to Z হয়ে যাবে। তো সেটা আমি সময় করতে পারলে অবশ্যই নিয়ে আসব। তো যেমন রেসপন্স আসবে সেই অনুযায়ী আনা হবে। ফ্রেন্ডস, নাম্বার 9 হচ্ছে জিকে রিলেটেড কোয়েশ্চেন্স। এরকম কখনো ভাববে না যে যেহেতু তোমার ইংলিশ সাবজেক্ট তোমাকে জিকে রিলেটেড কোনো প্রশ্ন করা হবে না, এটা ভাবনা কিন্তু ভুল সম্পূর্ণরূপে। প্রশ্ন করে, তারা প্রশ্ন করেছেন, সেই জন্য আমি তোমাদের বলছি অবশ্যই পড়তে হবে। এবার তুমি বলবে দাদা এই যে জিকে বলছো তুমি,
তাহলে কি এখন আমরা সমস্ত সাবজেক্ট, টোটাল জিকের 10খানা সাবজেক্ট রয়েছে, তাহলে আমরা কি 10টা সাবজেক্টসে একদম হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কি খুলে বসবো এখন? না না, একেবারেই না। তাহলে কি করবে, এখানেও তোমাকে বাছাই করা কিছু জিনিস তোমাকে পড়তে হবে। জিকে রিলেটেড প্রশ্ন যেমন তোমাকে করে দিতে পারে যে আচ্ছা বলুন আমাদের যে ক্যাবিনেট মিনিস্টার রয়েছে বা কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, সেখান থেকে প্রশ্ন করতে পারে তোমাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন করতে পারে তোমাকে। আমাদের কেন্দ্রের প্রকল্পগুলো নিয়ে প্রশ্ন করতে পারে তোমাকে। তো এই ধরনের প্রশ্ন করার একটা চান্স আছে। আচ্ছা, এরকম প্রশ্ন করবে না তোমাকে যে কালীবঙ্গান কোন নদীর তীরে, এটা জিজ্ঞাসা করবে না। এটা যারা হিস্ট্রি স্টুডেন্ট তাদের জন্য ঠিক আছে, ইংলিশের জন্য এই প্রশ্ন আসবে না। এটাও জিকে রিলেটেড প্রশ্ন, এটা আসবে না। কিন্তু যেগুলো আমি বললাম এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে কিছু কিছু আমাদের জিকে রিলেটেড প্রশ্ন করে রাখতে হবে। লাস্ট হচ্ছে নাম্বার 10, সিএ রিলেটেড কোয়েশ্চেন। সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স, এবার তোমরা বলবে দাদা তাহলে কি এবার আমরা রোজ প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আসে, তোমরা জানো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়, তাহলে সেগুলো পড়তে শুরু করবো এখন? দরকার নেই, সেগুলো করার দরকার নেই। যদি তোমরা ডেলি নিউজ দেখো তাহলেই হবে। আর কিছু কিছু টপিক তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর পড়ে রাখতে হবে। যেমন ধরো চন্দ্রযান তুমি পড়ে রাখলে আমাদের যে রিসেন্ট বাংলাদেশে যে ক্রাইসিসটা হলো সেটা তুমি একটু দেখে রাখলে, তারপরে আমাদের যে অপারেশন সিন্দুর তুমি দেখে রাখলে, তারপরে তুমি এই রিসেন্ট যেটা নেপালে হলো যে তোমার মুভমেন্টটা সেই সম্পর্কে তুমি জেনে রাখলে। তোমাকে প্রশ্ন করলো এখান থেকে যে এখন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কে রয়েছেন নেপালে, সেই ধরনের প্রশ্ন তোমাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড করতে পারে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে টোটাল 10টা সাবজেক্ট আমাদের। এর বাইরে আর কোনো প্রশ্ন নেই ইন্টারভিউ করার মতো। হ্যাঁ, এর বাইরে আর কি প্রশ্ন করতে পারে, যখন তুমি সেলফ ইন্ট্রোডাকশান দিচ্ছ, যদি সেখানে তুমি তোমার হবির উল্লেখ করো, খুব সাবধানে করবে। হবি উল্লেখ যদি করো সেখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন তুমি বললে যে আমার হবি হচ্ছে রিডিং, তখন তোমাকে বলবে যে আপনি কি রিড করেন। তুমি বলবে যে আমার উপন্যাস ভালো লাগে, তখন তিনি প্রশ্ন করবেন যে রিসেন্ট কোন উপন্যাস আপনি পড়েছেন, সেই উপন্যাসের নাম তুমি বলবে, সেখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। বা তুমি অন্য কিছু বলতে পারো, সেই রিলেটেডও প্রশ্ন তোমাকে করে দিতে পারে। তুমি গার্ডেনিং বললে, সেখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। তো এইগুলো কিছু আলাদা আলাদা প্রশ্ন করতে পারে এই ধরনের। আচ্ছা, কোয়েশ্চেন অ্যান্সার এগেনস্ট কোয়েশ্চেন, এটা হতে পারে, বা কোয়েশ্চেন এগেনস্ট ইওর অ্যান্সার, এটা বলা উচিত আমাদের। তুমি যে উত্তরটা দেবে সেইখান থেকে প্রশ্ন হয়ে যেতে পারে। সেই উত্তরটা খুব ভেবে চিন্তে তোমাকে দিতে হবে। যে অ্যান্সার তুমি দিচ্ছ তার ভিতর থেকে কোনো শব্দের উপরে তোমাকে প্রশ্ন করতে পারে। একজন আমাকে বলেছে, দাদা আমি শুরু করেছিলাম মাই সেলফ দিয়ে, মাই সেলফ ইজ দিয়ে সেটার নামটা বলেছে। তো তাকে প্রশ্ন করেছে যে আচ্ছা এই যে মাই সেলফ দিয়ে আপনি শুরু করলেন, এটা কি ইউজ করা যায়, এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট মাই সেলফ দিয়ে শুরু করা সেন্টেন্স? তো দেখেছো, তারা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখেন যে তুমি কি অ্যান্সারটা দিচ্ছ, সেই জন্য ভেবেচিন্তে কথা বলতে হবে। তো সে তার মতন করে একটা উত্তর দিয়েছে, আমি এখানে অন্য রকম করে উত্তরটা দেব। তোমাদের এগুলোও আমি বলবো কিভাবে তোমরা বলবে না বলবে এগুলো, যাই হোক। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওয় ক্লাস নাম্বার 2-তে ইন্টারভিউয়ের। অবশ্যই তোমরা থাকবে সাথে। আর ডেমনস্ট্রেশনের ক্লাসও আসবে, সেখানে আমি তোমাদের দেখাবো এখানে যে কিভাবে পড়াতে হয়, ডেমনস্ট্রেশন কিভাবে করতে হয়, বোর্ড ওয়ার্ক কীভাবে করতে হয়, লেসন প্ল্যানিং কিভাবে করতে হয়, এই সমস্ত ডিটেলস আমি তোমাদের বলবো। আর প্যানিক করার কোনো কারণ নেই। অবশ্যই আমি বলবো তোমরা প্রস্তুতি নাও ইন্টারভিউয়ের জন্য, এতে ক্ষতি কিছু হবে না, উল্টে তোমাদের লাভই হচ্ছে। যেমন যদি তোমরা পেডাগজি পড়তে স্টার্ট করো, এটা আপারে তোমাদের কাজে লেগে যাচ্ছে। জিকে যদি তোমরা পড়তে শুরু করো, এটাও তোমাদের আপারের জন্য কাজে লেগে যাবে। গ্রামার যদি তোমরা পড়তে শুরু করো, এটাও তোমাদের কাজে লেগে যাচ্ছে আপারের জন্য। তাহলে ক্ষতিতেও কিছু নেই, লাভই লাভ। তাহলে ফ্রেন্ডস, অবশ্যই তোমরা প্রস্তুতি নেবে। আর চ্যানেলে অবশ্যই তোমরা জুড়ে যাবে। এই চ্যানেল তো সাবস্ক্রাইব করবেই যদি না করে থাকো। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে। সেখানেই কিন্তু আমি যখন গুগল মিটে আমি তোমাদের সাথে ক্লাস করাবো তোমাদের, সেখানে কিন্তু আমি লিঙ্ক দেব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।